প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চোখের সাধারণ সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ ১৯৮২ সালের অক্টোবরে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চক্ষু বিশেষজ্ঞ ও রেটিনা সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, যেটি বলছিলাম যে আজকের আলোচনার বিষয় হচ্ছে চোখের সাধারণ সমস্যা। তো আমি শুরুতে একটু জানতে চাইবো যে সাধারণত চোখে কোন কোন ধরনের সমস্যা হয় বেশি? চোখে বেসিক্যালি একটা চোখের সংবেদনশীল অঙ্গ, তার মধ্যে যেসব সমস্যাগুলো আমরা পেয়ে থাকি তার মধ্যে চোখের পাওয়ারজনিত সমস্যার প্রধান কারণ। আর দ্বিতীয় সমস্যা চোখের, আমরা যদি চোখের প্রত্যেকটা স্তর থেকে চিন্তা করি সেক্ষেত্রে চোখের পাতার একটা সমস্যা। চোখের পাতার মধ্যে যেমন ক্যালাজিয়ন স্টাই হতে পারে, ক্যালাজিয়ন মানে চোখের পাতা ফুলে যেতে পারে, স্টাই মানে চোখের পাতা ফুলে যাওয়ার সাথে ইনফ্লামেশন হতে পারে। দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের কাছে আসে চোখের পাতা ফুলা নিয়ে। এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। দেখা যায় চোখের পাতা ফুলে যাওয়া কোনো সময় স্টাইল ইনফেকশন হলে সামান্য একটু ব্যথার ওষুধ খেলে গরম সেক দিলে এটা কমে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন পর্যায়ে চলে যায়, তখন আমাদের এটা একটা অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়া লাগে, 7 দিনের গরম সেক দিতে হয় এবং নিয়ম মতো চললে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এরপরে যেটা আছে কনজাংটিভাইটিস, মানে কনজাংটিভার যেই রোগ আমরা সচরাচর যেটা পেয়ে থাকি, চোখ লাল হয়ে যায়, এটাতে সবাই ঘাবড়ে যায় চোখ লাল হয়ে গেলে। এটা বেসিক্যালি কোনো বড় ধরনের কোনো সমস্যা নয়। চোখ কনজাংটিভাইটিস কয়েক ধরনের হতে পারে, ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং অ্যালার্জি। ব্যাকটেরিয়াল যেটা হয় সেটা হচ্ছে চোখ লাল হয়ে যেতে পারে, চোখে ব্যথা হতে পারে, চোখে ময়লা যেতে পারে। এখানে ঘাবড়ানোর কিছু নেই, শুধুমাত্র আমাদের যেটা করতে হবে নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সময় মতো। দ্বিতীয়ত হচ্ছে যখনই আমরা এরকম দেখব চোখ লাল হচ্ছে, ব্যথা হচ্ছে, যত্রতত্র ড্রপ ব্যবহার না করে সরাসরি একজন চিকিৎসকের সাথে শরণাপন্ন হতে হবে। এবং যেটা প্রথমেই করতে হবে, বাসার অন্য কারো যাতে এই সমস্যার প্রধানে মানে সংক্রমণ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেই সাথে নিয়ম মতো ড্রপ ব্যবহার করলে এবং পানি না লাগালে এবং অন্যদের সংস্পর্শে না গেলে এটাতে ভয়ের কিছু থাকে না। দেখা যায় 7 থেকে 10 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায়। আরেকটা যেটা থাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যালার্জেনিসের জন্য হয়, এটাতেও ভয়ের কিছু নেই। শুধুমাত্র আমাদের ওই অ্যান্টি অ্যালার্জিক কিছু ওষুধ এবং ড্রপ নিয়ম মতো ব্যবহার করলে এটা থেকে প্রদাহ থেকে কমে যায়। তবে মেইন যেটা আমাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে অ্যালার্জিক জাতীয় জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপর ধুলাবালি, বাড়ির ধুলাবালি, অ্যালার্জি রয়েছে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। শুধু ড্রপ আর ট্যাবলেট খেলেই হবে না, অ্যালার্জি কোনটাতে হচ্ছে সেটা আমাদের স্পেসিফিকভাবে বের করতে হবে। আরেকটা থাকলো ভাইরাল কনজাংটিভাইটিস। ভাইরাল যেটা কনজাংটিভাইটিস হয় এক্ষেত্রে ড্রপ বা ট্যাবলেটের কোনো ভূমিকা নেই। শুধুমাত্র আমাদের যেটা করতে হবে এক্ষেত্রেও সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, সংক্রমণ যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে পানি লাগানো যাবে না। আর ভাইরাল কনজাংটিভাইটিস সারতে 10 থেকে 15 দিন সময় লাগবে। এক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে। একটু ভাইরাল কনজাংটিভাইটিস যেটা সেটাই তো আমরা দেখি, সর্বোচ্চ আমরা ভাইরালটাই বেশি পাই, কিন্তু আমরা ড্রপ একটা দিয়ে রাখি যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা না হতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ রোগীরাই একটু অধৈর্য হয়ে যায় এবং দেখা যায় যে 5 দিন 7 দিন পরই তারা এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে চলে যেতে থাকে। কিন্তু এক্ষেত্রে তাদের একটু ধৈর্য ধারণ করতে হবে যে এটা কমতে একটু সময় লাগবে। এবং তারপরে আমরা যদি আসি কর্নিয়াতে, কর্নিয়া হচ্ছে চোখের এক স্বচ্ছ পর্দা। এই পর্দার অনেক রকম রোগ হতে পারে, যেমন এখানে আলসার হতে পারে, ক্যারাটাইটিস হতে পারে। আলসার কোনটাকে বলে, যেটা হলো আমি একটু আগেই বলেছি কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিসটাই হয়তো অনেক সময় ট্রান্সফারে আলসারে পরিণত হতে পারে, অথবা নর্মালভাবে আলসার হতে পারে। নর্মালি কর্নিয়ার স্বচ্ছ একটা পর্দা দ্বারা ঢাকা থাকে। যদি ওই পর্দাতে কোনোভাবে একটা আঁচড় লাগে বা ছিলে যায় বা আঘাতজনিত কারণে ছিলে যায়, সেক্ষেত্রে আলসার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এক্ষেত্রে যেটা সতর্ক থাকতে হবে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল 3টা প্রদাহ দ্বারা ইনফেকশন হতে পারে। এক্ষেত্রে ব্যাকটেরিয়াল হলে আমরা বুঝবো কীভাবে, ব্যাকটেরিয়ালে ব্যথা এবং লাল প্রচণ্ড থাকবে কিন্তু রুগীর অনুভবটা কম থাকবে। ভাইরালে দেখা যাবে রোগীর অনুভবটা বেশি থাকবে কিন্তু বাইরে থেকে ব্যথা ফোলা কম থাকবে, প্রকাশটা কম থাকবে। আর ফাঙ্গাল যেটা থাকছে, ফাঙ্গালটা হচ্ছে বেশিরভাগ আমরা দেখি যারা গ্রামে কৃষক মাঠে কাজ করে
তাদের ওই ফসলের আঘাত লাগে এবং ফসলের গুঁড়াতেই থাকে ফাঙ্গাসটা। এই জন্য আমরা দেখি যে গ্রাম থেকে যেসব রোগী আসছে তাদের ফাঙ্গাসজনিত আলসারটা বেশি হয়। আর সেক্ষেত্রে এটার প্রকোপটাও খুব বেশি রকম হয় এবং প্রচণ্ড ব্যথা হয়, চোখের দৃষ্টি খুব কমে যায় এবং গ্রামের রোগীরা সচরাচর একটু নেগলিজেন্স থাকে। এই জন্য দেখা যায় কি তারা টুকটাক ড্রপ ব্যবহার করে একেবারে শেষ পর্যায়ে আমাদের কাছে আসে, ক্ষতিগ্রস্ত করে একেবারে দৃষ্টি শেষ অবস্থায় আমাদের কাছে আসে। তখন আসলে দেখা যায় আমাদের করার কিছু থাকে না, মানে তখন দৃষ্টিশক্তিটা লোপ পেয়ে যায়। তখন দেখা যায় আমরা অল্টারনেটিভ ওয়েতে কিছু তাকে হেল্প করতে পারি, কিন্তু অনেক দেরি। এক্ষেত্রে আমাদের সকলে সচেতন থাকতে হবে যে বিশেষ করে ধান কাটার সময় একটু জানতে চাইবো আমি যে এই যে আপনি বলছিলেন যে ধান কাটার সময় কৃষকদের এই জাতীয় আঘাতগুলো নিয়ে বেশি আসে, ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, তাহলে তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয়? তাৎক্ষণিকভাবে আসলে আমরা চোখের থেকেই যে রসটা আছে ওটা পরীক্ষা করে বুঝতে পারি এটা ব্যাকটেরিয়াল ভাইরাল না ব্যাকটেরিয়া। রোগী নিজে কি করবে? রোগীর সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবে এবং ওখানে ডাক্তাররাই গ্রামের পেরিফেরাল যেসব ডাক্তাররা আছেন তারাও এটা সম্বন্ধে অবগত, এবং তারাই সাথে সাথে ডাক্তাররা রেফার করে দিবে ঢাকায়। কোনো প্রাথমিক চিকিৎসা কি আছে যাতে করে ওই চোখটাকে বা যতটা সম্ভব একটু বাঁচিয়ে রাখা যায়? যেমন অ্যান্টি ফাঙ্গাল অনেক ড্রাগ পাওয়া যায় এবং পেরিফেরাল এখন সেকেন্ডারি অনেক হাসপাতালে এই পরীক্ষাগুলো হয়, যেমন রাজশাহী সদর হাসপাতাল, উপজেলা হাসপাতালে এই পরীক্ষাগুলো হয়। ওই হাসপাতালেও যদি পরীক্ষা করে দেওয়া হয় যে তার ফাঙ্গাসজনিত কারণে তার কর্নিয়ার প্রভাব হয়েছে, তখন সাথে সাথে তারাই ড্রপ স্টার্ট করে দিবে এবং ওই ড্রপ চলা অবস্থায় সে ড্রপের প্রয়োজনে ঢাকায় চলে আসবে। আচ্ছা, আমরা কিন্তু দেখি যে কোনো আঘাতজনিত সমস্যাগুলোতে চোখের ক্ষেত্রে মানে ক্রমাগত পানি দেওয়ার একটা বিষয় রয়েছে, এটি আসলে কতখানি যৌক্তিক এবং কোন ক্ষেত্রে? আচ্ছা, এই পানি দেওয়ার বিষয়টা যেটা থাকছে, পানি দিলে চোখে একটা লুব্রিকেটিং ভাব আসে, এই জন্য খুব আরাম ফিল হয়। এটা 10 থেকে 12 সেকেন্ডের বেশি না, কিন্তু রোগীরা এটাতে খুব আরাম ফিল করে, কারণ এখানে অনেকগুলো নার্ভ এন্ডিং আছে। নার্ভ এন্ডিংগুলো যখন প্রদাহ শুরু হয় তখন তারা সহ্য করতে পারে না, এই অসহ্যতার কারণেই তারা পানি দেয়। এই পানিটা খুবই ক্ষতিকর, কারণ চোখের যে স্বচ্ছ পর্দাটা এটা ছিঁড়ে যাচ্ছে আঘাতজনিত কারণে। এরপরে যদি আমি পানি দেই, পানি কিন্তু আমার পিউরিফাইড না, পানিটা কিন্তু সংক্রমিত পানি। এই পানিটাই আরো সংক্রমণ বাড়িয়ে ফেলে, আর মানে ক্ষতি ছাড়া খুব লাভের কিছু হয় না, আরো ক্ষতি হয়ে যায়। সুতরাং প্রথম কথাই আমাদের বলতে হবে যে পানি লাগানো যাবে না, চোখে হাত দেওয়া যাবে না, চোখ কসলানো যাবে না এবং অন্যান্যদের সংস্পর্শে আসা যাবে না। অন্যান্য সংস্পর্শে মানে এমন না যে কাছাকাছি আসা যাবে না, মানে এক হাত ওই চোখে লাগানোর পর অন্য ওই হাতে যদি গ্লাসেও পানি খায়, ওই গ্লাস দ্বারাও সেটা সংক্রমণ হয়ে যেতে পারে। আচ্ছা, আর এছাড়া আরও কিছু আঘাতজনিত সমস্যা কিন্তু আমরা দেখি যেখানে যেমন শার্প কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে বাচ্চাদের নিজেরাই নিজেদের চোখে আঘাত দিচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে ওই চোখে কোনো ড্রপ দেয়া যাবে না। কারণ আমরা যখন কর্নিয়ার মতো স্বচ্ছ অংশটাকে ছিদ্র করে ফেলতেছি, চোখের ভিতরে সামান্য পানি থাকে, 0.25 ml মতো পানি থাকে, সেই পানিটা বের হয়ে যায় এবং বের হয়ে আইরিশ নামক একটা পর্দা ভিতরে থাকে, ওই পর্দাটা ওই ছিদ্র দিয়ে বন্ধ করার চেষ্টা করে এবং ওটাকে বলা হয় আইরিশ প্রোলাপস। আইরিশ প্রোলাপস যদি হয়ে যায় এবং চোখের অন্তর্গত পানি যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি পানি দিই বা ড্রপ দিই, সেই ড্রপটাও ইটসেলফ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়, কারণ সেই ড্রপটা বাইরের সাথে সংস্পর্শিত এবং সেই ড্রপের ফোঁটাটা ভিতরে চলে যায় এবং তখন ইনফেকশন চোখের ভিতরে চলে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় হবে অতি সত্বর তাকে প্যাড ব্যান্ডেজ দিয়ে দেওয়া এবং অতি সত্বর হাসপাতালে দেখানো, স্লিট ল্যাম্প এক্সামিনেশন করা। স্লিট ল্যাম্প এখন সব হাসপাতালেই থাকে, পেরিফেরাল উপজেলা হাসপাতাল সব হাসপাতালেই স্লিট ল্যাম্প থাকে। স্লিট ল্যাম্পে পরীক্ষা করে দেখা উচিত যে পারফোরেশন মানে চোখের ছিদ্র হয়েছে কি না। যদি চোখের ছিদ্র হয়ে যায় তাহলে অতি সত্বর তাকে একজন কর্নিয়া স্পেশালিস্ট অথবা একজন স্পেশালিস্ট ডাক্তারকে দেখানো উচিত। দেখিয়ে দেখা যায় যে এখনও তার ছিদ্রটা কি এখনও ছিদ্র অবস্থান পরিবর্তন হয়েছে না এখনও ছিদ্র অবস্থায় রয়েছে। যদি ছিদ্র অবস্থায় থাকে ইমিডিয়েট তাকে রিপেয়ার করতে হবে, সেটা সেলাই করে রিপেয়ার করে দিতে হবে এবং অতি সত্বর রিপেয়ার করতে হবে। এবং এক্ষেত্রে সবচেয়ে বলা জরুরি যে কোনো ড্রপ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র মুখে ট্যাবলেট দিয়ে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা রিপেয়ার করে দিব এবং রিপেয়ারটা অবশ্যই সময় মতো উপযুক্ত সার্জন দ্বারা রিপেয়ারটা করে নিতে হবে এবং এভাবে করে নিলে অবশ্যই তার দৃষ্টি ফিরে আসা সম্ভব। আচ্ছা, যেটি আরেকটু জানতে চাইবো আমি যে পাওয়ার জনিত সমস্যা কিন্তু চোখের প্রায় আমরা দেখতে পারি, সেটি আসলে কি এবং কখন এটির চিকিৎসা করা উচিত? পাওয়ার জনিত সমস্যাটা হচ্ছে নর্মালি আমাদের কর্নিয়ার একটা পাওয়ার দেওয়া থাকে জন্মগতভাবে, তার পিছনে থাকে লেন্স আর লেন্সের ভিট্রিয়াস, এরপরে রেটিনা। এখন কর্নিয়ার একটা পাওয়ার, লেন্সের একটা পাওয়ার, এই দুটা পাওয়ারই মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে এই আমাদের দৃষ্টিজনিত সমস্যায়। কর্নিয়া এবং লেন্স দিয়ে যখন আমরা আলো যায়, সেই আলোটা সিগন্যালটা নিউরোসেন্সরি রেটিনা দিয়ে ব্রেনে পৌঁছায়। এখন এখানে একটা ইমেজ তৈরি হয়, আমরা সচরাচর দেখি যে
আয়না দিয়ে যদি আমি বুঝাই যে আয়নার মধ্যে যদি আমি একটা নির্দিষ্ট দূর থেকে ছবি ফেলি, আয়না স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় অনেক সময় আমি যদি কর্নিয়ার পাওয়ারটা একটু চেঞ্জ করে দিই তাহলে দেখা যায় লেন্সের সাথে সেটা সামঞ্জস্য হচ্ছে না, তখন ওই ইমেজটা একটু রেটিনার আগে পড়ে যায়। তখন রেটিনাটা যদি এটা থাকে তা ইমেজটা ঝাপসা হয়ে যায়, তখন রেটিনাটা ক্যাচ করতে পারে না। তখন এটাকে আমরা পিছনে নিয়ে যাই, পিছনে নেওয়ার উদ্দেশ্যে একটা নতুন একটা লেন্স বসানোর সামনে। আবার এক্ষেত্রে আরেকটা ব্যাপার হয় যে ইমেজটা পিছনে তৈরি হয়, তখন এটাকে আমরা সামনে গ্লাস দিয়ে ইমেজটাকে সামনে নিয়ে আসি। মেইন ব্যাপার হচ্ছে রেটিনা যদি এখানে হয় ইমেজটা কখনো সামনে হচ্ছে কখনো পিছনে হচ্ছে, যখন পিছনে হচ্ছে এটাকে বলে হাইপারমেট্রি, বা সামনে হয়ে গেলে মায়োপিয়া। ছানিটা নিয়ে যদি একটু বলা যায়, বাংলাদেশে কিন্তু এটি খুব কমন একটি সমস্যা। আপনি ঠিকই বলেছেন যে আসলে ছানিটার ব্যাপারেই চোখের গুরুত্বটা অনেক বেশি। ছানির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মেইন ব্যাপারটা হচ্ছে ছানির লেন্সটা ঘোলা হয়ে যায়, সেক্ষেত্রে মেইন প্রথম এবং প্রধান অপারেশন হচ্ছে লেন্সটাকে সরিয়ে ফেলা। আগে যেটা ছিল লেন্স সরিয়ে ফেলার পর লেন্স দেওয়া হতো না, এখন ইন্ট্রাঅকুলার লেন্স দেওয়া হয় এবং সেটা অনেক উচ্চতর মান পর্যায়ে পৌঁছেছে। এই লেন্সের উপর ভিত্তি করে যেমন মনোফোকাল আছে, মাল্টিফোকাল আছে। মনোফোকাল লেন্সটা হচ্ছে সহজভাবে আমি বলি যে এটা দূরে পরিষ্কার হবে কিন্তু কাছে বই পড়ার সময় চশমা লাগবে। মাল্টিফোকালটা হচ্ছে দূরে কাছে দুটেই তার চশমা ফ্রি হয়ে যাবে এবং এই চিকিৎসাগুলো বাংলাদেশে আপনারা সফলভাবে করছে। এবং এখন নতুন যেটা উদ্ভাবন সেটা লেজার মাধ্যমে রেক্সিস এবং ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, এটা বলে ফেমটোসেকেন্ড লেজার ক্যাটারাক্ট সার্জারি। এটা বাংলাদেশে সম্ভব। এখন দেখা যাচ্ছে চোখের ব্যাপারে বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকা সব সমান পর্যায়ে চলে গেছে। অত্যন্ত আশার সংবাদ এবং আমাদের ভালো লাগলো শুনে, চমৎকার বলেছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের সাধারণ সমস্যা এবং তার চিকিৎসা কিভাবে সম্ভব সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আপনাদের কাজে আসবে। চিন আপটাকে আমরা ধরি হচ্ছে বডি বিল্ডিং একটা কোর এক্সারসাইজ, কারণ বডি বিল্ডিং এ যখন আপনি করতে যাবেন তখন বডি ওয়েট এক্সারসাইজ শুরু করতে হয় এবং ফার্স্ট প্রায়োরিটি এক্সারসাইজকে আমরা বলি চিন আপ। কিন্তু সমস্যা হচ্ছে চিন আপটা কিন্তু যদিও এটা বেসিক এক্সারসাইজ কিন্তু এটাকে আমরা ধরি অ্যাডভান্স লেভেলের, কারণ খুব যদি বডি যদি ফিজিক্যালি খুব ফিট না হয় তাহলে আপনি চিন আপটা ইজিলি করতে পারবেন না। কিন্তু চিন আপটা না করতে পারলে কিন্তু আপনি সেই ল্যাটসের যে ডেফিনেশনটা অথবা যে মাস্কুলার যে এইটা বেনিফিটটা সেটা আপনি কখনো পাবেন না। এই জন্য আমরা যে জিনিসটা করেছি, আমরা সিম্পল একটা ফর্মেশন আমরা করেছি চিন আপের, যেটা করলে আপনি চিন আপের যে এইগুলো আছে বেনিফিটগুলো পাবেন, কিন্তু চিন আপ যেটা যারা মারতে পারছেন না তারা ইজিলি এই এক্সারসাইজটা করতে পারবেন। এখন দেখুন যে কীভাবে চিন আপের সিম্পল এইটা করতে হবে, ফর্মটা করতে হবে। ওকে, আমার রেডি। ওকে, এই জন্য যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হচ্ছে একটা বেঞ্চ এবং একটা নেবেন, আপনি বার নেবেন যেটা হচ্ছে আপনার বেঞ্চ থেকে ধরেন 1 ফুট উঁচায়, ঠিক আছে? ওকে, হোল্ড ইট। ওকে, আপনি থাকবেন একদম লাইন পজিশনে, সুপিন পজিশনে, হিপসটাকে উঠাবেন প্রথমে। ওকে, এখন এই পজিশন থেকে চিন আপ মোশনটা নেবেন আপনি। এতে যে আপনি এটা পাবেন, সুবিধাটা পাবেন, যেহেতু আমাদের লোয়ার পোর্শনের ওয়েটটা কিন্তু অনেক বেশি, যখন আপনি চিন আপটা মারতে যাবেন তখন এই পোর্শনটা উঠাতে নিলে ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা এটা হ্যাঙ্গিং অবস্থা রেখে দিলাম। এটা হচ্ছে কি আপনি শুধু আপার পোর্শনটা উঠাচ্ছেন। গো, এতে কি হচ্ছে আপনি চিন আপের যে বেনিফিটগুলো আপনি করছেন পাচ্ছেন, কিন্তু চিন আপটা মারা আপনার জন্য ইজি হয়ে গেল। ওকে, স্টপ। ওকে, সেম জিনিসটা আপনি যেটা করবেন 10 রিপিটেশন 5 সেট মারবেন। যখন দেখবেন যে আপনি 20টা করে পারছেন, মানে 10 থেকে শুরু করে আপনি যখন 20টা করে পারবেন, যদি 100টা যখন করতে পারেন 5 সেটে, তখনই আপনি ট্রাই করবেন যে হ্যাঙ্গিং চিন আপে যেতে। রেগুলার যদি এই চিন আপে থাকেন তাহলে একটা সময় গিয়ে আপনার বেনিফিটটা কিন্তু হবে না। এটাকে আমরা শুধু বলবো হচ্ছে লার্নিংয়ের জন্য। যারা চিন আপ পারছেন না তারা যদি এই চিন আপটা করেন সেটা ভালো। আরেকটা আছে, জিনিস আছে, যারা চিন আপ করছেন কিন্তু চাচ্ছেন যে 20টার ইয়েতে আপনার পারেন, কিন্তু যখনই কোনো ওয়েটটাকে আপনি নিচ্ছেন, অ্যাসেস করছেন, তখন আর এটা পারছেন না, চিন আপটা পারছেন না, তখন সেম জিনিসটি আপনারা ওয়েট দিয়ে যদি আপনারা করেন তাহলে পরবর্তীতে আপনারা হ্যাঙ্গিংটা ওয়েট দিয়ে করতে পারবেন। দর্শক, জামরুল আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি ফল। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে তার সবটাই কি আমরা জানি? চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। জামরুল আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই কিন্তু জামরুল পাওয়া যায়। দুটি রঙে সাধারণত আমরা জামরুলকে দেখে থাকি, গোলাপি এবং সাদা। পৃথিবীর অন্যান্য দেশে জামরুলকে বলা হয় লাভ অ্যাপেল বা রোজ অ্যাপেল। এছাড়াও জামরুলের কিন্তু আরও অনেক নাম রয়েছে। পুষ্টির দিক থেকেও কিন্তু জামরুলের রয়েছে অনেক গুণ। যদিও এটাকে অ্যাপেল বলা হয়, রোজ অ্যাপেল বা লাভ অ্যাপেল, কিন্তু আপেলের মতো স্বাদ বা গন্ধে খুব তীব্রতা না থাকলেও পুষ্টির দিক থেকে কিন্তু জামরুল পিছিয়ে নেই। খুব ছোট একটি ফল হলেও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে জামরুলকে নিয়ে কিন্তু অনেক গবেষণা করা হয়েছে। 2013-র একটি গবেষণায় দেখা গেছে যে জামরুল আমাদের রক্তের
ট্রাইগ্লিসারাইড অর্থাৎ চর্বি কমাতে সাহায্য করে। 2008-এর একটি গবেষণায় দেখা গেছে জামরুল কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই জামরুলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটিস, যা আমাদের ত্বকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও দর্শক, জামরুলের ফাইটোকেমিক্যালস আমাদের শরীরে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে, যা ত্বকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর আরও কয়েকটি গবেষণায় দেখা গেছে যে ব্লাডের গ্লুকোজের নিয়ন্ত্রণে জামরুলের রয়েছে দারুণ কার্যকরী ভূমিকা, কারণ জামরুল থেকে কিন্তু ব্লাড সুগার রক্তে ধীরে ধীরে বাড়ে, ফলে ডায়াবেটিক রোগীদের জন্য জামরুল খুব ভালো একটি ফল। কিন্তু জামরুল যেহেতু অনেক বেশি মাত্রায় টেস্টি না, বাট এটা অনেক হেলদি, তাই খাওয়ার ক্ষেত্রে এটাকে একটু ভিন্ন রকম করে খেলে কিন্তু আপনারা অনেক স্বাদ পেতে পারেন। যেমন জামরুল কুচি করে তার সাথে একটু লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে সালাদ হিসেবে খেলে কিন্তু এর কোনো জুড়ি নেই। এ থেকে আপনারা পাবেন সামান্য ক্যালোরি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে বেশ কিছু ভিটামিনস ও মিনারেলস আপনার জামরুল থেকে পেয়ে যাবেন। জামরুল তাই প্রতিদিনের খাবারে 3 থেকে 4টি ফলের পরিবেশন হিসেবে খেলে আপনাদের শরীরের ফলের যে চাহিদা সেটা মোটামুটি পূরণ করা সম্ভব। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমরা বলে থাকি জামরুলের খাবারের কথা। এছাড়া হার্ট ডিজিজের পেশেন্ট এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সকলেই কিন্তু জামরুল খেতে পারবে। শুধুমাত্র কিডনি পেশেন্ট ছাড়া বাদবাকি যে কোনো সুস্থ মানুষ এবং যাদের অন্যান্য অসুখ থাকলেও তারা কিন্তু খাবারের তালিকায় জামরুলকে ফল হিসেবে বেছে নিতে পারেন। গোলাপি জামরুলে রয়েছে আরেকটি বিশেষ কার্যকরী ভূমিকা অ্যান্টিঅক্সিডেন্ট। রঙের বৈচিত্র্যতা এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। সুতরাং সব মিলিয়ে সাদা জামরুল বা গোলাপি জামরুল দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাদের অনেক দেরিতে ঘুম আসে তারা ঘুমানোর 2 ঘন্টা পূর্বে টিভি দেখা বন্ধ করুন, আর রাতের বেলা চা কফিকে না বলুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। ডিপ্রেশন হচ্ছে রোগ হিসাবে তখনই বলি আমরা যখন তার এই মন খারাপটা একেবারে স্বাভাবিকের চেয়ে 2-3 দিন থাকাটা খুব স্বাভাবিক। অনেক সময় কেউ মারা গেলে মাসখানেক মন খারাপ থাকে, কিন্তু এই খারাপ থাকাটা যখন এতই পর্যায়ে থাকে যে নিজের দিকে একেবারেই খামখেয়ালি, নিজের কোনো যত্ন না নিতে পারা, কারোর সাথে মিশতে না পারা, কারোর সাথে কথা বলতে না চাওয়া, কেউ কথা বলতে আসলেও বিরক্ত বোধ করা, অথবা ক্ষুধা মন্দা হয়ে যেতে পারে, খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ নেই, কিংবা অতিমাত্রায় খাচ্ছে এই মনের বিষণ্ণতাটা দূর করার জন্য। সারাদিন শুয়ে থাকছে, মনে হচ্ছে তার শরীরে একটুও বল নেই, সে কোনো কাজ করছে না। ডেইলি যে তার রুটিন ওয়ার্ক, যে সকালে আমরা উঠে মুখ ধুই, নাস্তা করি, কাজে যাই, অথবা স্টুডেন্ট হলে লেখাপড়া করি, কোনোটাই ঠিক মতন যেন নিয়ম মাফিক হচ্ছে না, এবং করার মতন যে উৎসাহ, উদ্দীপনা, ইচ্ছা কোনোটাই হচ্ছে না। অনেকে দেখা গেল যে নিয়মিত চাকরির ক্ষেত্রে সে অ্যাবসেন্ট করছে, ছোট বাচ্চা হলে সে স্কুলে যেতে চাচ্ছে না, কলেজে যেতে চাচ্ছে না, নিয়মিত তার যে লেখাপড়া সেটাও সে করতে পারছে না, এবং কোনো কিছুতেই তার মনোনিবেশ হচ্ছে না, ভালো লাগছে না। এই ডিপ্রেশনটার জন্য এটা যদি মাসখানেকের বেশি একই রকমভাবে থাকতে থাকে এবং কোনো রকমের উন্নতি না হয়ে যদি অবনতির দিকে যেতে থাকে, তাহলে সেটাকে আমরা আসলে ডিপ্রেশনের রোগের পর্যায়ে বলি। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।